হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। তারপর দেখি আমার স্বামী আমার পাশে নেই। আমার স্বামীকে খুঁজতে আমি রুম থেকে বের হলাম। তারপর ড্রয়িং রুমে এসে এক গ্লাস পানিও খেলাম। আমাদের বাড়ির কাজের মেয়েটা ড্রয়িং রুমের পাশে ছোট্ট একটা স্টোর রুম আছে, সেইখানেই থাকে। ওর রুমের লাইট জ্বালানো দেখে আমি অবাক হলাম। এত রাতে তাহলে আমার স্বামী কি ওইখানেই? আর এত রাতে আমার স্বামী ওইখানে কি বা করছে? আমি আমার স্বামীকে এতটাই বিশ্বাস করি যে আমি তারপরে যে ওইখানে যে দেখবো সেটা আর প্রয়োজনই মনে করিনি। স্টোর রুমের দরজাটা খোলাই ছিল। আমি কৌতূহলবশত দরজাটা একটু নাড়া দিয়ে দেখতে লাগলাম। তারপর আমি যা দেখি সেটা আমি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। দেখি আমার স্বামী ওই কাজের মেয়েটার সাথে রঙ্গলীলায় মেতে আছে। প্রতিদিনের মতো আমার স্বামী আজকেও সেই কাজের মেয়েটার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। এটা যে বাহিরের কোনো হোটেলের রুম না, তা হয়তো বা ওরা ভুলেই গেছে। কেমন জানি আমার বুকের ভিতর খচত করে উঠলো। ওরা ওদের রঙ্গলীলায় এতটাই ব্যস্ত ছিল যে আমি ড্রয়িং রুমে এসে পানি খাইছি, লাইট জ্বলাইছি, ওরা কিচ্ছু বুঝতে পারেনি। তারপরেও আবার তাদের দরজাটাও খোলা রেখেছে। এরকম একটা আচমকা দৃশ্য দেখে আমি যেন সোজা হয়ে দাঁড়াতেই পারছি না। আমার স্বামীকে তাদের বিষয়ে কোনো কিছুই বুঝতে না দিয়ে আমি চুপচাপ আমার রুমে এসে শুয়ে পড়েছি। কিছুক্ষণের মধ্যে আমার স্বামীও চলে আসলো রুমে। সে এমন ভাব করছে মনে হচ্ছে কোনো কিছুই হয়নি, সবকিছুই স্বাভাবিক আছে। সেই দিন সারা রাত আমি আর ঘুমাতে পারলাম না। সারা রাত কান্না করতে করতে তারপর দেখি ফজরের আজান দিয়ে দিয়েছে। তারপর বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিলাম। আমার স্বামীরা অনেক বড় লোক, ওরা দুই ভাই। ওদের দুই ভাইয়েরই 2-3টা করে ফ্ল্যাট আছে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা আছে ওদের। আমার শ্বশুর শাশুড়ি তারা দুইজনই ইউকেতে থাকেন। আমার স্বামীর বড় ভাই, আমার শ্বশুর শাশুড়ি, তাদের সন্তান, বউ, স্ত্রী সবাই নিয়ে তারা ইউকেতে সেটেল। আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী। তার প্রথম স্ত্রী তাদের বিয়ের 3 মাসের মাথায় তাকে ছেড়ে চলে যায়। আমার শ্বশুর শাশুড়ি তারা নিজেরাই পছন্দ করে আমাকে তাদের বাড়ির বউ বানায়। আমাদের বিয়ের সময় আমি বুঝতে পারিনি আমার মতো একটা গরিব ঘরের মেয়েকে কেন তারা এত বড় বাড়ির বউ বানাচ্ছে, কিন্তু এখন আমি সবই বুঝতে পারি। আমি যেন তাদের লম্পট ছেলের এইসব কুকীর্তি সবকিছু মুখ বুজে সহ্য করে নিই, যাতে করে ছেলের প্রথম বইয়ের মতো সংসারে লাথি মেরে চলে যেতে না পারি। মূলত সেই জন্যই এত গরিব বাড়ির মেয়েকে তারা বউ বানালো। এরপর সকালবেলা উঠে আমি নাস্তা বানাচ্ছিলাম, তখন আমার চোখ বেয়ে এমনিতেই পানি পড়ছে। এই মুহূর্তে আমি কি করব আমি বুঝতে পারছি না। এই মুহূর্তে অন্য কোনো মেয়ে হলে আসলে তারা কি করতো সেটাও আমি জানি না। হয়তো অন্য কেউ হলে আগের বউয়ের মতো সবকিছু ফেলে রেখে চলে যেত, কিন্তু আমি কোথায় বা যাবো? আমার তো যাওয়ার মতো তেমন কোনো জায়গাই নেই। মাকে হারিয়েছি জন্মের পরপরই, আর বাবাকে হারিয়েছি যখন আমার 5 বছর বয়স। তখন মামার বাড়িতে বড় হয়েছি আমি। তারা তো আমাকে বিয়ে দিয়ে আপদ বিদায় করে দিয়েছে। তারা তো আমাকে আর ফেরত নিবে না। টেবিলে বসেই আমার স্বামী নাস্তার জন্য আমাকে ডাক দিল। সে নাস্তা চাওয়া মাত্রই আমি তাকে টেবিলে নাস্তা দিলাম, আর সেও নাস্তা গপ গপ করে খেয়ে নিচ্ছে, আর কার সাথে যেন মোবাইলে কথা বলছে। আমার স্বামীর চরিত্র যে এতটা খারাপ সেটা আমি বিয়ের কিছুদিন পরেই জানতে পারি। এখনো হয়তো বা কোনো মেয়ের সাথে ফোনে কথা বলছে। এরপর আমার স্বামী নাস্তা করে বাহিরে চলে গেল। আমার স্বামী মাঝে মধ্যে ঢাকার বাহিরেও যেত কাজের কথা বলে। গত সপ্তাহে যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল, সেদিন হঠাৎই আমার ফোনে অচেনা নাম্বার থেকে একটা কল আসলো। আমি ফোনটা রিসিভ করা মাত্রই ওপার থেকে আমাকে বলল, আপনি কি মিসেস রাশেদ বলছেন? আমি তখন বললাম, জি, আপনি কে? তখন ওই লোকটি বলল, আমি কে সেটা শুনে আপনার কোনো লাভ হবে না, বরং আমি যেটা আপনাকে বলছি সেটা শুনুন, এইটা আপনার জন্য অনেক লাভজনক। শুনুন তাহলে এইবার। আপনার স্বামী তার সুন্দরী পিএসকে নিয়ে রিসোর্টে গিয়েছে। অফিস থেকে ওরা 3 দিনের ছুটি নিয়েছে। রিসোর্টে ওরা খুবই মজা মাস্তি করবে। আপনার স্বামীর ক্যারেক্টার সার্টিফিকেট কিরকম সেটা হয়তো এতদিনে আপনি স্ত্রী হয়ে জানার কথা, তাই না? আমি সব কথা শুনে অবাক হয়ে তাকে প্রশ্ন করলাম, আপনি কে? আপনি এরকম বাজে কথা আমার স্বামীর নামে বলবেন না। লোকটা তখন হেসে বলল, আমি রাশেদের সব থেকে কাছের বন্ধু ছিলাম, আর আমি এখন হয়ে গেছি ওর সব থেকে বড় শত্রু। এই কারণটা আপনার না জানলেও চলবে। আমি যেহেতু ওর খুবই কাছের বন্ধু ছিলাম, তাই ওর ব্যাপারে সব কথাই আমি জানি। এই কথা বলেই ওই লোকটি ফোন রেখে দিল। ওই দিন আমি আমার স্বামীকে অনেকবার কল করেছিলাম, কিন্তু আমার স্বামী আমার কল রিসিভ করেনি। আর সে বাসায় আসতেই আমি এইসব জিজ্ঞাসা করাতে সে না স্বীকার করে। উল্টে সেই আমার উপর অনেক চেঁচামেচি করলো। সেই দিন আমি আমার স্বামীর পকেটে কক্সবাজারের একটা রিসোর্টের রিসিপ্ট পেয়েছি, কিন্তু সবকিছু আমি মুখ বুঝে সহ্য করে নিলাম। বিয়ের প্রথম আমার স্বামী আমাকে অনেক আদর করত। অফিস থেকে তাড়াতাড়ি করে বাসায় আসতো, আমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যেত। হয়তোবা তখন নতুন মেয়ের শরীর ছোঁয়ার আবেগ কাজ করছিল তার। এখন নেশাটা কেটে যেতেই সব শেষ। এখন আবার নতুন মেয়ে খোঁজার পালা। 2 বছরের আমার সংসার, এরই মধ্যেই হঠাৎ আমি প্রেগনেন্ট হয়ে গেলাম। মেয়ের বয়সও 1 বছর। এতদিন তাও তো কোনো কিছুই চোখে দেখিনি, কিন্তু কালকের ঘটনাটা আমি মেনে নিতে পারছি না। সবসময় আমার চোখে মুখে ভাসছে। আর এখন যদি আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে চলে যাই, আর আমি কোথায় বা যাবো? মাঝখান থেকে আমার মেয়ের জীবনটাও নষ্ট হয়ে যাবে। তবে কি আমি গলায় দড়ি দিব? কিন্তু এতে করে লাভ কি? আমার স্বামী তো অন্য আর একটা মেয়েকে বিয়ে
বিয়ে করে নিয়ে আসবে। এরপর 3 দিন পর আমার স্বামী আবারও অফিসে চলে গেল। অফিসে যেয়েই তার পিএকে নিয়ে আবারও সে ঘুরতে চলে গেল। এভাবেই আমার স্বামীর দিনকালগুলো কাটছিল। এরপর হঠাৎ করেই আমার স্বামী একদিন খুবই অসুস্থ হয়ে যায়। তখন আমি আমার স্বামীকে ডক্টরের কাছে নিয়ে যাই। ডক্টর কিছু চেক আপ করে জানায় আমার স্বামীর এইডস ধরা পড়েছে। তারপর ডক্টর আমার স্বামীকে বলেছিল, তুমি ওইসব মেয়েদের সাথে আর মিশো না, ওইসব মেয়েদের সাথে মেলামেশা করার কারণেই তোমার আজকে এই রোগ হয়েছে। আমার স্বামীর অসুস্থতায় আমি দিন রাত তার সেবা করেছি, তাকে অনেক বোঝাইছি ওইসব মেয়েদের সাথে আর মেলামেশা করো না, কিন্তু কে শোনে কার কথা, সে তারপরে ওই মেয়েদের কাছে যেত। এর কিছুদিন যাওয়ার পর ধীরে ধীরে আমার স্বামী আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। তার শরীর যেন একদম অবশ হয়ে যায়, সে আর হাতে পায়ে বল পায় না। তারপর থেকে তার অফিসের কলিগরা, তার বন্ধু বান্ধব সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে। এরপর থেকেই ধীরে ধীরে আমার স্বামী নিজেকে ঘরের মধ্যে গুটিয়ে নিয়েছে। এরপর আমি একদিন কিছু কেনাকাটা করার জন্য বাহিরে যাই। বাহির থেকে বাড়িতে এসে দেখি আমার স্বামী রুম বন্ধ করে বসে আছে, কিন্তু অনেকবার ডাকাডাকি করার পরেও আমার স্বামী দরজা খুলছে না, তাই বাধ্য হয়ে দরজাটা ভাঙতেই হলো। রুমের মধ্যে ঢুকেই দেখি আমার স্বামীর প্রাণহীন দেহটা, পাশেই বিষের বোতল পড়ে আছে। বন্ধু বান্ধবের কাছে হাসির পাত্র আর মেয়েদের কাছে কাপুরুষ হওয়ার যন্ত্রণা সহ্য করতে না পেরে তুমি তোমার নিজের জীবনটাই নিয়ে নিলে। মাঝে মধ্যে খুবই জানতে ইচ্ছা হয় তুমি কি এমন সুখ পেতে ওই মেয়েদের কাছ থেকে। আমি তো অনেক সুন্দরী ছিলাম, আমাদের তো একটা ফুটফুটে কন্যা সন্তানও ছিল। ওই সকল মেয়েদের সাথে শোবার সময় আমার কথা না হয় তোমার মেয়ের কথাও কি তোমার একবারও মনে পড়েনি? তুমি যদি একবার বুঝতে যে শারীরিক সম্পর্কই জীবনের সবকিছু না, তাহলে হয়তোবা আমাদের জীবনটা আজ অন্যরকম হয়ে যেত। আচ্ছা যাই হোক, এই সম্পূর্ণ স্টোরিটা কিন্তু একটা আপুর লাইফ থেকে নেওয়া।